আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এবার সংবাদ সম্মেলনে বলেই ফেললেন এই দেশকে বিক্রি করে দিচ্ছে এই সরকার। শুধু তাই নয়, তিনি এবার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকেও কয়েকটি তথ্য দিলেন এবং হাসান মাহমুদের যে কড়া প্রশ্নের জবাবও দিয়েছেন। কেননা হাসান মাহমুদ বলেছিলেন যে এই বিএনপি নেতাদের আরও পড়াশোনা করতে, কেননা সমঝোতা আর চুক্তি দুটি আলাদা বিষয়। এই সকল বিষয় নিয়ে কি হুঁশিয়ারি বার্তা বা কি জবাবটা দিলেন এই মির্জা ফখরুল তা জানতে পারবেন। সেই সাথে আবারও কেন এই বিষয়গুলো আবারও সামনে আসলো, বিশেষ করে সরকারকে কেন বললেন এই দেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আরও কি কি বিষয় তুলে ধরলেন জানতে পারবেন এই ফখরুলের কাছ থেকে। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা তিনি কিন্তু এবার খেপেই গেলেন, কেননা তিনি এবার তুলে ধরলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং মামুনুল হক সাহেবদের কারাগারে প্রেরণের মূল কারণ তাহলে কি ছিল। ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তারা, তাহলে কি ভারতের জন্য তাদেরকে কারাগারে রাখা হয়েছিল? আরও কি কি বিষয় তুলে ধরলেন এবং জামাতকে নিয়েও কি বিষয় তুলে ধরলেন সে বিষয়টাও জানতে পারবেন এই গণ অধিকার পরিষদের নেতার কাছ থেকে। এবং সব শেষে আরও যে বিষয়টা জানতে পারবেন, এবার ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করার জন্য বিএনপির প্রতিনিধি দল এসেছে। বিশেষ করে খালেদা জিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ, সে বিষয়টি নিয়ে কি কথা হলো ডিএমপির সাথে সে বিষয়গুলো নিয়েও ব্রিফিং করেছেন, সে বিষয়টাও জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন। এবার মূল বিষয়টা আমরা জেনে নেই, কেন হঠাৎ করে সরকারকে এই দেশ বিক্রি করে দিচ্ছে এমন অভিযোগে অভিযুক্ত করলেন। সে সাথে হাসান মাহমুদের যে প্রশ্ন ছিল তার কি জবাব দিলেন চলুন দেখে নিই। এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। দেশকে যারা ভালোবাসেন তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তারা ধ্বংস করেছে কিছু নেই, একদমকে গলা টিপে ধরা হয়েছে। সর্বক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে এখানে তারা কুক্ষিগত করেছে। যে বেআইনি মহাসাংবিধানিক ক্ষমতা যারা তার জোর করে বেআইনিভাবে দখল করে আছে তাকে দীর্ঘায়িত করা, তাকে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশের নেত্রীকে আমরা মুক্ত করতে পারি তাহলে গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমাদেরকে একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন, তিনি এবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথার উত্তর দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেঈমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই। উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তারা তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখব কোনটা ভালো হয়। আবার সাথে এই কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সব বোকা মানুষগুলো তো এই দেশে বাস করি। আপনি পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা রইল না। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা রইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন। খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, যে কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একেবারে এত বন্ধু সম্পর্ক নাকি আপনার স্বামী স্ত্রীর মতো? তাহলে কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে?
অন্যদিকে গণঅধিকার পরিষদের এই নেতা তিনি যে দাবি করলেন দেলোয়ার হোসেন সাঈদী এবং মামুনুল হক সাহেবদের কেন কারাগারে প্রেরণ করা হয়েছে তার মূল কারণটা কি? ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে কি এমনটা হয়েছে? আরো কি তথ্য দেন, চলুন দেখে নিই। হুসাইন সাঈদী এবং মাওলানা মামুনুল হক এদেরকে কারাগারে বন্দী করা হয়েছিল। দীর্ঘদিন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দী রাখা হয়েছিল। জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এটি নিয়ে আমাদের লোকসমাজে, রাজনৈতিক মহলে নানান ব্যাখ্যা রয়েছে, নানান মন্তব্য রয়েছে, নানান আলোচনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের একটি মহল সবসময় প্রচার করার চেষ্টা করে যে জামাত ইসলামী বা তাদের শীর্ষ নেতারা 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এই যুদ্ধে বিরোধিতা করেছিলেন, তারা রাজাকার ছিলেন, এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কেউ যদি এমন একটি ধারণা মনে করেন বা এমন একটি ধারণা পোষণ করেন, আমি মনে করি এটি পুরোপুরি সত্য নয়। এটি আংশিক সত্য হতে পারে, তবে এটি সত্য নয়। বরঞ্চ আপনারা বলতে পারেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এবং জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে করা একটি অবস্থান নেওয়ার কারণে, সোচ্চার ভূমিকা নেওয়ার কারণে, অন্য কোনো কারণ নয়। তারা ইন্ডিয়ান আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বিধায় তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, কেন তার উপরে এই সরকারের এত আক্রোশ? কেন তার উপরে এত এই সরকারের প্রতিহিংসা? কেন তার উপরে তো রাগ, ক্ষোভ? এটা অনেকেই হয়তো জানেন না। যেমন আপনারা জানেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী তিনি যখন ওয়াজ করতেন, তিনি যখন ওয়াজ মাহফিলে যাইতেন, তার এক একটা ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ লোকের সমাগম হইত। বিশেষ করে তিনি যখন চট্টগ্রামের সেই প্যারেড গ্রাউন্ডে ওয়াজ করতেন, আপনারা জানেন যে চট্টগ্রামের সবচাইতে বড় ময়দান সেটাকে বলা হয়, চট্টগ্রামের সেই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। সেই প্যারেড গ্রাউন্ডে প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ উপস্থিত হইতেন। সেই সময় যখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রী বলেন, কিংবা বড় বড় যত বড়ই নেতা হোক, কোন নেতার সমাবেশে এত লোক সমাগম তো দূরে থাক, তার 3 ভাগের 1 ভাগও হইতো না। এত পরিমাণ লোক সমাগম আল্লামা সাঈদী সাহেবের ওয়াজ মাহফিল হইতেন। এবং তিনি বিশাল সেই জনসমুদ্রের মাঝে যখন ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিতেন, উপস্থিতিতে তিনি এই ওয়াজ মাহফিল করতেন এবং বক্তব্য রাখতেন। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছে বেগম খালেদা জিয়া ব্যাপক অসুস্থ এবং তাকে মুক্তির জন্য বা বিদেশি চিকিৎসার জন্য কি তথ্য দিচ্ছেন, চলুন দেখে নিই। তিনি কারাগারে বন্দী, এমনই বলা চলে। কারণ তিনি তার মতো করে চিকিৎসা নিতে পারছেন না, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারছেন না। স্বাভাবিক যে জীবনযাপন, স্বাভাবিকভাবে যে রাজনীতি করা, সবকিছু থেকেই বঞ্চিত। যার কারণে আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী 29 জুন আমরা ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব তার মুক্তির দাবিতে। সে অনুযায়ী আমরা অবহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি। সেই চিঠি অনুযায়ী আমরা আগামী 29 জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশা। এভাবে তথ্য দেন এই নেতা।